সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স তৃতীয় বর্ষের যারা পরীক্ষার্থী, আগামীকাল মে মাসের 2 তারিখে যাদের অনার্স তৃতীয় বর্ষের প্রতীকী যুক্তিবিদ্যা পরীক্ষা রয়েছে, সেই প্রতীকী যুক্তিবিদ্যার এক্সক্লুসিভ সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, অনুপ স্যার। আজকে প্রথমে আমরা সাজেশন ক্লাস করব। সাজেশন ক্লাস করার শুরুতে আমি সবাইকে একটু মনোযোগী হয়ে ক্লাসটি করার জন্য অনুরোধ করছি। তো প্রথমে আমরা সাজেশনে চলে যাব। সাজেশনের শুরুতে রয়েছে ক বিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এটা তোমাদের দর্শন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের 23-17-05 বিষয় কোড। পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসের 2 তারিখ 2024। প্রথমে ক বিভাগের সূত্রগুলো পড়বে। সূত্রগুলো থেকে ক বিভাগের মোটামুটি 2 থেকে 3টা প্রশ্ন আসবে, মিনিমাম সূত্র থেকে প্রশ্ন আসবে ক বিভাগে। এখানে প্রথমেই লিখেছে অ্যাবসর্পশন বা আত্তীকরণের সূত্র, পি এমপ্লয়িজ কিউ, দেয়ারফর পি এমপ্লয়িজ পি ডট কিউ। বাস্তব প্রকল্পন, যেটাকে ইমপ্লিকেশন বা যেটাকে তোমরা ইম্পিল বলে জানো, পি এমপ্লয়িজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল কিউ। নির্গমন, এক্সপোর্টেশনের সূত্রটি হচ্ছে পি ডট কিউ এমপ্লয়িজ আর, পি এমপ্লয়িজ কিউ এমপ্লয়িজ আর। ম্যাটেরিয়াল ইমপ্লিকেশন, এটাও পি এমপ্লয়িজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন পি ভেল কিউ। ডি মর্গানের উপপদ্ধতি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো ডিস্ট্রিবিউশনের সূত্র পড়বে। এখান থেকে অ্যাসোসিয়েশনের সূত্র পড়বে, ইকুইভ্যালেন্সের সূত্র পড়বে, ডিএস এর সূত্র পড়বে, এমপি এর সূত্র পড়বে। সত্য সারণীতে সারি সংখ্যা নির্ণয় সূত্রটি হচ্ছে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, n হচ্ছে মোট বচন সংখ্যা, মোট বচন বর্ণের সংখ্যা। বচন বর্ণ কত ধরনের আছে তার উপর ভিত্তি করে n এর মান নির্ধারিত হয়। সত্য সারণীতে টু বা এই প্রশ্নটি একটু ঘুরিয়ে যদি আসে, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n, এটা সূত্রটি কেন ব্যবহৃত হয়? সারণী, সত্য সারণী, সারি সংখ্যা নির্ণয় করার জন্য। সারণী সারি সংখ্যা নির্ণয় করার জন্য। তারপরে দেখো যুক্তিবিদ্যার জনককে। যুক্তিবিদ্যার জনক হচ্ছেন আহ এরিস্টটল। প্রতীকী যুক্তিবিদ্যার জনক জর্জ বুল। কোথাও কোথাও আছে গটলেব উইলহেম ফ্রেগে, কিন্তু জর্জ বুলই অধিকাংশ জায়গায় তোমাদের জর্জ বুলটাই আছে। মানবতত্ত্বের জনককে অগাস্টাস ডি মর্গান। পাশ্চাত্য যুক্তিবিদ্যার জনক হচ্ছেন অ্যারিস্টটল। তো এখন আমরা উম যাব পরবর্তী যেটা, সেটাতে যাব। আহ আচ্ছা, তারপরে আমরা ফিরে আসছি যে ডিস্ট্রিবিউশনের সূত্র, ইকুইভ্যালেন্সের সূত্র পড়বে, ডিএস এর সূত্র, এমপি সূত্র, এমটির সূত্র, এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে আমরা তোমাদের নতুন যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীরা যারা আছো, তোমাদের জন্য একটি ঘোষণা যে প্রতিটি যুক্তিবিদ্যার প্রাইভেট ব্যাচে অনলাইন এবং অফলাইনে পড়ানো হচ্ছে। পড়ার জন্য যোগাযোগ করতে হবে অনুপ স্যার। মোবাইল নাম্বার দেওয়া আছে 01722555566। এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিলেই হবে। এবার দেখো যে যুক্তির আকার কি। হ্যাঁ, যুক্তির যদি আমরা বলি যে যুক্তির আকার কি,
যুক্তির আকার হচ্ছে যুক্তিকে যখন বিভিন্ন বর্ণ দ্বারা প্রতিকায়িত করা হয় তখন তাকে যুক্তির আকার বলা হয়। স্তম্ভ কাকে বলে? উলম্ব রেখাগুলোকে স্তম্ভ বলে। মানক কি? বিধেয় কলনের প্রমাণ গঠন করার জন্য যে চারটি সূত্রের প্রয়োজন হয় তাকে মানক বলে। তারপরে তোমার বস্তুগত সমমানতা কি? দুটি বচন যখন একই সাথে সত্য বা মিথ্যা হয় তখন সেটাকে আহ, বস্তুগত সমমানতা বলে। প্রতীক কি? কোনো কিছুকে সহজে নির্দেশ করার জন্য আমরা যে চিহ্ন সমূহ ব্যবহার করি তাকে প্রতীক বলে। মৌলিক যুক্তিটা গুরুত্বপূর্ণ। যে যুক্তির আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত সত্য হয় তাকে মৌলিক যুক্তি বলে। অনিয়ত বচনাকার বা অনির্দিষ্ট বচনাকারেরই আরেক নাম অনিয়ত বচনাকার। যখন কোনো বচনাকারের প্রতিস্থাপক দৃষ্টান্ত সত্য ও মিথ্যা হয় তাকে অনিয়ত বা অনির্দিষ্টমান বচনাকার বলে। বৈধতা কি? আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যৌক্তিকভাবে নিশ্চিত হলে তাকে বৈধতা বলে। সত্য সারণী যে ছক বা, এটা গুরুত্বপূর্ণ, তালিকার মাধ্যমে আমরা কোনো ন্যায় বা ন্যায় আকারের বৈধতা প্রমাণ করি তাকে সত্য সারণী বলে। বচনাকার কি? বচনকে যখন আমরা প্রতিকায়িত করে আকারে রূপ দেই তখন তাকে বচনাকার বলা হয়। বচন অপেক্ষক কি? যখন কোনো বচনের মান অনির্ধারিত হয় তখন এই অনির্ধারিত প্রতীকের স্থলে একটি নির্ধারিত মান বসানো হয়, একে বচন অপেক্ষক বলে। তারপরে বিকল্পন কি? বৈকল্পিক অপেক্ষকের অঙ্গ বচনগুলো দ্বারা যে যোজকে যুক্ত হয় তাকে বিকল্পন বলে। গ্রহণমূলক বৈকল্পিক বচন কাকে বলে? যখন অথবা শব্দটি দুটি অবিরোধী বিকল্পকে যুক্ত করে তখন তাকে গ্রহণমূলক বৈকল্পিক বচন বলে। শতসত্য কি? যে বিষয়ের সত্যতা অন্য কারোর উপর নির্ভর করে না তাকে শতসত্যতা বলে। যুক্তি কি? অনুমানকে যখন ভাষার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। বচন কি? বাক্য সত্য বা মিথ্যা হওয়ার যোগ্যতা রাখে তাকে বচন বলা হয়। সার্বিক নিদর্শন, এগুলো গুরুত্বপূর্ণ। ইউআই ইআই বিধি, ইউআই দ্বারা সার্বিক নিদর্শন অনুমান বিধি এবং ইআই দ্বারা সাত্ত্বিক নিদর্শন অনুমান বিধি। পূর্ণ রূপ থেকে আসবে। আইএম কপির পূর্ণ রূপ হচ্ছে আরভিং মার্মার কপি। ডিইএম এর পূর্ণ রূপ হচ্ছে ডি মর্গান। ইউআই এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল ইনস্ট্যান্সিয়েশন। ইউজির পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল জেনারেলাইজেশন। ইআই এর পূর্ণ রূপ হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইনস্ট্যান্সিয়েশন। ইজির পূর্ণরূপ হচ্ছে এক্সিস্টেন্সিয়াল জেনারেলাইজেশন। মানক চার প্রকার মূলত: ইউআই, ইউজি, ইআই, ইজি। সংকেত কত প্রকার? সংকেত দুই প্রকার: কৃত্রিম সংকেত এবং প্রাকৃতিক সংকেত। অশাব্দিক প্রতীক দুই প্রকার: একটা হচ্ছে গ্রাহক প্রতীক, ধ্রুবক প্রতীক। বচনের প্রকার, এখানে প্রাকল্পিক বচনের তোমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রাকল্পিক বচনের একটি উদাহরণ দাও। যদি মেঘ হয়, বৃষ্টি হয়, তবে বৃষ্টি হবে। আর বৈকল্পিক বচনের এটা নাই, তারপরে তোমরা শুনে রাখো বৈকল্পিক বচন হচ্ছে রহিম আসবে অথবা করিম আসবে। সংযোগিক বচনের উদাহরণ হচ্ছে রহিম এবং করিম পরীক্ষায় পাশ করবে। বৈকল্পিক বচনের একটি উদাহরণ হচ্ছে রহিম অথবা করিম পাশ করবে। এ বচনের উদাহরণ ই বচন, আই বচন, ও বচন, এগুলো গুরুত্বপূর্ণ। গ্রন্থের মধ্যে রয়েছে আই এম কপির আহ একটি গ্রন্থের নাম হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, এবং আরো একটি গ্রন্থ আছে সেটা হচ্ছে সিম্বলিক লজিক। সিম্বলিক লজিক এটাও কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। যে আইএম কপির যে একটা গুরুত্বপূর্ণ বইয়ের নাম সেটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক, যেমন ঠিক তেমন ভাবে এখানে আরো আরেকটি বইয়ের নাম আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিম্বলিক সিম্বলিক লজিকটাও কিন্তু আরভিং মার্মার কপির আরেকটি বইয়ের নাম। তো এখান থেকে দেখো এখানে প্রতীকী খ বিভাগের যে প্রশ্নগুলো দিয়েছে, এখানে প্রতীকী যুক্তিবিদ্যা বলতে কি বুঝো এটা তো পড়বেই। আর পার্থক্যের মধ্যে রয়েছে সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল থেকে একটা প্রশ্ন আসবে, তো সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল এর স্বরূপ ব্যাখ্যা করো এবং সংক্ষিপ্ত সত্য সারণী এই কৌশল অবলম্বন করে যে কোনো একটি যুক্তি এর বৈধতা নির্ণয় করো। এই জন্য সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলটা তোমরা অবশ্যই পড়বে। অনুমান বিধি 4 এবং 5 থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। ও হয় অনুমান বিধির স্বরূপ ব্যাখ্যা করো, বা প্রতিস্থাপন বিধি বলতে কি বুঝো ব্যাখ্যা করো, কিংবা প্রতিস্থাপন বিধির স্বরূপ ব্যাখ্যা করো। এই 4 এবং 5 নম্বর থেকে একটা প্রশ্ন শিওর আসবে। তারপরে এইটা প্রশ্নটাও আসতে পারে, সত্য সারণী ব্যবহার করে বৈকল্পিক বচন বা বৈকল্পিক অপেক্ষক কি সেটা উদাহরণ দাও। হ্যাঁ, উদাহরণ দাও। এখন এখানে বৈকল্পিক বচন বা বৈকল্পিক অপেক্ষক হচ্ছে অথবা কিংবা দ্বারা যখন দুটি সরল বচন যুক্ত হয়, হ্যাঁ, যুক্ত হয়ে যে যৌগিক বচন তৈরি করে তাকে বৈকল্পিক বচন বলে। যেমন রহিম অথবা করিম পাশ করবে। হ্যাঁ, এইটাই হচ্ছে বৈকল্পিক বচন। আর বৈকল্পিক বচন দ্বারা যে যৌগিক বচন সৃষ্টি হয় সেই যৌগিক বচনকে বৈকল্পিক অপেক্ষক বলা হয়। সত্য সারণীর মধ্যে ন্যায় আকারের বৈধতা, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ,
আর এই একটা হ্যাঁ ওটা তো একই, এই একটা গুরুত্বপূর্ণ, এই তিনটা মোটামুটি এইখান থেকে সত্য সারণীর মাধ্যমে যে ন্যায় আকারের বৈধতা, এইগুলা এই তিনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে এখন দেখো আমরা যাচ্ছি আকারগত প্রমাণের স্বরূপ। সকল বচনই বাক্য, কিন্তু সকল বাক্য বচন নয়, এটাও গুরুত্বপূর্ণ। বচন ও বচন আকারের পার্থক্য, বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য, এখান থেকেও কিন্তু তোমার একটা প্রশ্ন আসবে। যতগুলো পার্থক্য দিয়েছি সেই পার্থক্য থেকে একটা আসবে। সত্য সারণী ব্যবহার করে শত সত্য শত মিথ্যা বা অনির্দিষ্ট মান কিনা নির্ধারণ করো। এখানে সত্য সারণীর মাধ্যমে যার চূড়ান্ত স্তম্ভে সবগুলো সত্য বা টি মান আসবে, সেগুলোই সেই বচনাকার গুলোকে আমরা শত সত্য বলবো। আর যে বচনাকার গুলো সবগুলো এফ আসবে চূড়ান্ত স্তম্ভে, সেগুলোকে শত মিথ্যা বলবো, এবং যেগুলো টি এবং এফ এর মিশ্রণ দেখা যাবে সেগুলোকে অনির্দিষ্ট মান বলবো। এখন সত্য সারণী ব্যবহার করে আমরা এই যে যুক্তিটির যৌক্তিক অর্থে সমমান কিনা, এখান থেকেও এগুলোও করবে, এগুলো এগুলো এই অঙ্কগুলো করবে, এখান থেকেও একটা আসবে। তারপরে এখানে যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য। আর যুক্তির আরেক নাম হচ্ছে ন্যায়, এবং যুক্তির আকারের আরেক নাম হচ্ছে ন্যায়াকার, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সত্য সারণী ব্যবহার করে যুক্তিগুলোর বৈধতা নির্ণয়, এটা গুরুত্বপূর্ণ। এই দুটো করলেই হবে, এই দুটো থেকে আশা করা যায় যে একটা তোমরা পেয়ে যাবে। এখন আমরা দেখি যে এখানে আহ, বাচনিক কলন কাকে বলে বা বিধেয় কলন কাকে বলে, উদাহরণ দাও। এখান থেকে 18 নম্বর থেকে একটা তোমরা পাবে। তারপরে এখানে আছে এই যে এ বি সত্য হয়, এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে বচনটির সত্য মান নির্ণয় করো। গত বছর কিন্তু মান নির্ণয় আসেনি, সেজন্য গত বছর যেহেতু মান নির্ণয় আসেনি, সেহেতু 19 নম্বর থেকে কিন্তু এই যে মান নির্ণয় থেকে এবার একটা অবশ্যই আসবে। ঠিক আছে, মান নির্ণয়ের এখানে আমি যে কয়টা 7টা অঙ্ক দিয়েছি, তোমরা বাসায় সম্পূর্ণরূপে কমপ্লিট করবে। এবং এই অঙ্কগুলো করার শেষে অবশ্যই ব্যাখ্যা লিখবে, ব্যাখ্যা লিখলেই তোমরা পূর্ণ মার্ক পাবে, ব্যাখ্যা না লিখলে কিন্তু পূর্ণ মার্ক পাবে না। এখন আমরা গ বিভাগের প্রশ্নে চলে এসেছি। গ বিভাগের এখানে 1 2 3 এই তিনটা প্রশ্ন পেলে তোমরা অঙ্ক ছাড়া একটা প্রশ্ন তোমরা পাবে। এই অঙ্ক ছাড়া যে প্রশ্নটা পাবে, 1 নম্বরে যে প্রশ্নটা আসবে গ বিভাগে, সেখানে আইএম কপি কিভাবে সত্যতা ও বৈধতা পার্থক্য করেন, প্রতীক কি, প্রতীক যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা ব্যাখ্যা করো। 3 নম্বরে রয়েছে প্রতীকী যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করো, প্রতীকী যুক্তিবিদ্যার বৈশিষ্ট্য কি। এই তিনটা প্রশ্ন যদি তোমরা মুখস্থ করো, তাহলে গ বিভাগ থেকে অঙ্ক ছাড়াই একটা প্রশ্ন তোমরা মানে পেয়ে যাবে। হুম। তো ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে যে যাই সত্য সারণী। সত্য সারণী ব্যবহার করে ন্যায়াকারের বৈধতা অবৈধতা, এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি, এটাও গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল, এখানে যেগুলো দিয়েছি এই একটা গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল কি বা স্বরূপ ব্যাখ্যা করো, সত্য সারণী কৌশল ব্যবহার করে যুক্তিগুলোর বৈধতা নির্ণয় করো, এটাও এইখান থেকে এই দুটো গুরুত্বপূর্ণ, এ একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো খুব সুন্দর করে তোমরা পড়ে যাবে, এ একটা গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা উম প্রতিস্থাপন বিধি বলতে কি বুঝো? প্রতিস্থাপন বিধির নিচে যুক্তিগুলোর বৈধতার আকারগত প্রমাণ গঠন করো। এখানে যুক্তিবিদ্যার বৈধতার আকারগত প্রমাণ গঠনে যে অঙ্ক গুরুত্বপূর্ণ, এখান থেকে এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। এটা একটু চিহ্ন চেঞ্জ করে আসতে পারে হয়তো, এম এমপ্লাইজ এন, এম ভেলেন, অতএব এন, এইভাবে আসতে পারে। এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই কয়টা গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, মধ্যে রাখো। এই একটা আছে, এটাও গুরুত্বপূর্ণ, এইটা গুরুত্বপূর্ণ, এবং সর্বশেষ এইটা গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো তোমরা খুব সুন্দর করে প্রতিস্থাপন বিধির এখানে 4 2 6 আর 4 যে 10টা অঙ্ক দাগাই দিলাম, এইগুলো থেকে আশা করা যাবে, আশা করা যায় যে পরীক্ষায় তোমরা কমন পেয়ে পাবে ইনশাল্লাহ। এবার আমরা 7 নম্বরে সত্যমূলক প্রমাণে, সত্যমূলক বা প্রাকল্পিক প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো, যুক্তিগুলোর সত্যমূলক প্রমাণ গঠন করো, এভাবেও আসতে পারে, বা যুক্তিগুলোর প্রাকল্পিক প্রমাণ গঠন করো, উত্তর কিন্তু একই রকম হবে। এই সত্যমূলক প্রমাণের যেগুলো হচ্ছে এখানে তোমার এই 5টা অঙ্কই তোমরা করে যাও। হ্যাঁ, 5টা অঙ্ক, বেশি তো না, 5টা অঙ্ক। এখানে পূর্বকে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে গ্রহণ করে যে অনুপকে নিষ্কাশন করতে হয়, এটাই হচ্ছে মূলত শর্তমূলক প্রমাণ। এখন আমরা পরবর্তী যে গুলো আছে সেটা হচ্ছে শক্তিশালী বিধি। শক্তিশালী বিধি প্রয়োগ করে যুক্তির প্রাকল্পিক বা সত্যমূলক প্রমাণ গঠন করো। এই মাত্র তিনটা অঙ্ক দিয়েছে। এ পর্যন্ত একবারই এখান থেকে এই অঙ্কটা এসেছিল।
তো আমরা এই তিনটা অঙ্ক আমি করতে তোমাদের নির্দেশনা দিচ্ছি, এই তিনটা থেকে আশা করা যায় যে একটা আসবে। পরোক্ষ প্রমাণ, বৈধতার পরোক্ষমূলক প্রমাণ বলতে কি বুঝো? পরোক্ষমূলক প্রমাণ গঠন করো, এইটা গুরুত্বপূর্ণ। এইটা, 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 এই 6-7টা অঙ্ক করলে আশা করা যায় যে পরোক্ষমূলক প্রমাণ এই 7টার মধ্যে থেকে পরীক্ষায় আসবে। তারপরে আমরা সর্বশেষ যে মানকাত্মক, মানকাত্মক যে আহ, যেটা আছে, মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে যুক্তিগুলোর বৈধতা নির্ণয় করো। এখান থেকে এই প্রশ্ন, এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, একদম আসার সম্ভাবনা এই একটা অঙ্ক। এবং যদি বলি এই একটা অঙ্ক আর এ একটা, এই দুটো গুরুত্বপূর্ণ, এ একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এ একটা গুরুত্বপূর্ণ। এই 5টা অঙ্ক করলে আশা করা যায় যে, বা এই 6টা অঙ্ক যদি তোমরা করো, 6টা অঙ্ক করলে আশা করা যায় যে একটা অঙ্ক তোমরা এখান থেকে পাবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কটা, এই অঙ্কটা পরীক্ষায় দেখা যাচ্ছে চলে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে পরীক্ষায় থাকবে, মানবাত্মক বিধিমালা প্রয়োগ করে নিম্নলিখিত যুক্তিগুলোর বৈধতা প্রমাণ গঠন করো। ঠিক আছে, এখন আমরা অবৈধতা প্রমাণে আসি। অবৈধতা প্রমাণের পদ্ধতিটি ব্যাখ্যা করো, সামান্য বচন বা বচনাপেক্ষকের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো এখান থেকে যদি আমরা অঙ্ক করতে যাই, তাহলে এখান থেকে এইটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ দিয়ে, 1 সপ্তাহ দিয়ে যদি মিলে যায় তাহলে আর 2 সপ্তাহ করার দরকার নাই। আর যদি 1 সপ্তাহ দিয়ে মিলে যায় তাহলে তো হয়েই গেল। তো প্রথমে এই অবৈধতা প্রমাণের অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে, প্রথমে তোমাদেরকে সিদ্ধান্তকে 1 সপ্তাহ, এই যে মানে মানব অপসারণ করে 1 সপ্তাহ বিশিষ্ট জগতের ক্ষেত্রে প্রদত্ত যুক্তিটি সমমান আকার ও অবৈধতা প্রমাণের প্রক্রিয়াটি নিম্নরূপ লিখে, মানক অপসারণ করে এক্স এর ব্যক্তি অধ্রুবক এক্স এর পরিবর্তে এ লিখে, সিদ্ধান্ত একটু ফাঁকা ফাঁকা করে আশ্রয় বচন এবং সিদ্ধান্তের বর্ণগুলো লেখার পরে সর্বশেষ আশ্রয় বচনের নিচে নিচে দাগ দিয়ে, দাগ টেনে তারপরে সিদ্ধান্তটি লিখে সিদ্ধান্তটিকে মিথ্যা অঙ্গীকার করে আশ্রয় বচনগুলোকে মিলিতভাবে সত্য বানানোর চেষ্টা করতে হবে। আর সত্য বানাতে পারলে এই যুক্তিটি অবৈধ হবে। এখানে কিন্তু একটা বিষয় তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এইখানে তোমাদের অবশ্যই অবৈধ বানাতে হবে। সংক্ষিপ্ত সত্য সারণী কৌশলে যেমন অবৈধ হতে পারে আবার বৈধ হতে পারে, এখানে কিন্তু সেটির কোনো সুযোগ নেই। এখানে অবৈধই হবে, অবৈধ বানাতে হবে। 1 সপ্তাহ দিয়ে যদি তোমরা অবৈধ না বানাতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের 2 সপ্তাহ দিয়ে করতে হবে। হ্যাঁ, তো এই সাজেশনটি তৈরি করেছি আমি, অনুপ কুমার দত্ত, প্রভাষক দর্শন বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01722555566। তো প্রতীকী যুক্তিবিদ্যায় যারা অনার্স তৃতীয় বর্ষে এই সাবজেক্টটা নিয়ে বেশ সমস্যার মধ্যে আছো, তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা এবার নতুন থার্ড ইয়ারে আছো, তোমরা প্রতীকী যুক্তিবিদ্যা প্রাইভেট ব্যাচে অনলাইনে বা অফলাইনে পড়তে চাইলে পড়ার জন্য যোগাযোগ করতে হবে আমার সাথে। আমার যশোরে পড়ানো হয় কলেজের দক্ষিণ গেটের সামনে। আর অনলাইনে পড়ার জন্য আমাকে কল করতে হবে 01722555566, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিলে আমি বিস্তারিত তোমাদের জানাতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই সাজেশন ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে তোমরা আমার মেসেঞ্জারে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে করতে পারো। কারোর কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকলেও আমাকে জানাতে পারো। এবং তোমাদের সবার আগামী কালকের পরীক্ষার শুভকামনা জানিয়ে আজকের মতো এই প্রতীকী যুক্তিবিদ্যার অনলাইন সাজেশন ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।